করে ধরে রয়েছি, কিন্তু যখন ইঞ্জেকশন দেবেন না আমাকে আগে বলে দেবেন। হ্যাঁ, ঢুকেছে নাকি? এই মেলোড্রামা, মেলোড্রামা, মেলোড্রামা। আচ্ছা, চেপেই আছি দাদা। এই হাতটা খোলো, হাতটা, মুঠোটা খোলো। না, মুঠো খুলে দেবো? হ্যাঁ, আচ্ছা, মুঠো ফ্লোটা খুলে দিলাম। কেমন বোধ করছো? খুব আতঙ্কিত ছিলাম আমার, সত্যি সত্যি। ইঞ্জেকশনটা বড়ই ভয় লাগে, ভয়ের জিনিস তো, তুই যাই না কেন। হ্যাঁ, না উল্টো কেস হয়ে গেল না, ও বদমাইশি করছে, ও কিছু ইয়েই হবে না। আমার পিটুনিয়া গাছগুলো প্রৌঢ় হয়েছে, এগুলো আর বেশি দিন নেই, বড় জোর 15-20 দিন। যতই যত্ন করা যাচ্ছে এটা আর কিছুতেই ভালো হচ্ছে না। স্বাভাবিক বলুন দেখি, শীতের গাছ এই মধ্য এপ্রিলে এসেও তো এত সুন্দর, মধ্য এপ্রিল কেন, শেষ এপ্রিলে, মে পর্যন্ত থাকবে, তারপরে আর থাকবে না। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সকালবেলায় উঠে রক্ত এই জন্য দেওয়া হলো যে আমার যেদিনকে শরীরটা খুব খারাপ হয়েছিল, ডাক্তারবাবুর কাছে গেছিলাম, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন কিছু টেস্টের কথা, কিন্তু তার পরদিন যেহেতু আমার দিনহাটা বেরিয়ে যাওয়ার কথা, তারপরের পরদিন বলেছিলেন তুমি ফেরত এসো, তারপর করো। এসে পরে ভোটের বাজনাটা বেজে গিয়েছিল, আর যারা এই যে দাদাটি নিলেন তিনি ভোট দিতে গেছিলেন তার বাড়িতে, তার ভোটটা শিলিগুড়িতে নয়। তো তিনি এসেছেন, আসার পর তারপর আর কি রক্তটা আজকে দেওয়া হলো। কালকের দিনটাতে কিন্তু আমি কোনো রকম ব্লগিং করিনি, মাঝখানে একটা দিন ব্লগ বিরতি নিয়েছিলাম, কারণ আমি প্রথম কথা যে কন্টেন্টটা আছে এটা যেমন একটা, 2 নম্বর কথা হচ্ছে যে আমি ভেবেছি যে 29 এবং 4 এই দুটো দিন আমি ভিডিও দেবো না, শর্টস দেবো কিছু, কিন্তু ভিডিও দেবো না, কারণ ওই দিনের মানুষ খুব একটা ব্লগ দেখেন না, আর মানুষকে ব্লগ দেখতে মানে প্রত্যাশা করাটাও অনুচিত। ওই দিন মানুষ ব্লগ দেখবে না, খুব স্বাভাবিক সেটাই না। সেদিনকে ভোট এবং 4 তারিখেও একটা বিশাল কিছু একটা হতে চলেছে, সুতরাং সে দুটো দিন যেহেতু বিরতি নেব, তাই ভাবলাম যে আমি নিজেও একটা দিনের ব্লগের বিরতি নিতেই পারি ব্লগ করা থেকে। বোধিসত্ত্ববাবু রক্ত দিলেন এই কারণে যে বোধিসত্ত্ববাবু তো রুটিন টেস্ট করতেই হয়, তিনি তো কিছুদিন পর পরই আমাকে ইনসিস্ট করেন, নিজেও করেন। একবারে পবিত্রতা আসছেন যখন, তখন দিয়ে দিলেন, এই আর কি। আমি দেখলাম ওই ব্লগটায়, যেটা চুল কাটার ব্লগ দিয়েছি, তাতে বিভিন্ন মিশ্র মতামত থাকবেই, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমার নিজের চুলের ছাটা আমার খুব পছন্দ হয়েছে। ও আর আছে এই হচ্ছে মেহেন্দি, মাঝখানে একটা দিন ছিল যার ফলে একটু হয়তো ফেড হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, যা হয়েছে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং পরি, সময়টা তো কাটিয়ে ফেলেছি ভালোভাবে, সেটাই যথেষ্ট। হ্যাঁ, ওরকমই বেগুন দাও, সরু বেগুন দিও না, মোটা বেগুন দাও। খুব ইন্টারেস্টিং এবং মজারও একটা জিনিস আপনাদের দেখাই। 180 টাকা বিল হয়েছিল, এই যে সেখানে উত্তম আমাকে 20 টাকার দুটো কয়েন দিল। তার মধ্যে একটা কয়েন, এটা হচ্ছে রেইনড্রপ কয়েন, এটা 2019-এর কলকাতা মিন্টের একদম চালু কয়েন। আর একটা কয়েন, এই যে দেখুন, এই যে এই কয়েনটা, এটা কিন্তু চালু কয়েন নয়, 2015 নয়ডা মিন্ট স্বামী চিন্ময়ানন্দের এটা একটা কয়েন। এটা বার করা হয়েছিল এবং এই কয়েনটার দাম এখন কিন্তু মোটামুটি ধরুন 60 টাকা থেকে 100 টাকা। এটা ইউএনসি কন্ডিশন নয়, তো মানে আলট্রা নিউ কন্ডিশন নয়, সুতরাং এই কয়েনটার দাম আমি 70 টাকা মতো পাবো। উত্তম আমাকে কিন্তু 20 টাকা দিয়েছিল 180-র বদলে, সে আমি 200 টাকা দিয়েছিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়েছিল, তাতে ভ্যালু কিন্তু সে আমাকে 10 টাকাই হিসেবে কিন্তু সে দিচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই কয়েনটার দাম কিন্তু 10 টাকা নয়। সঠিক জায়গায় গেলে এখান থেকে কিন্তু আমি 60 টাকা পাবো। তো বুঝতেই পারছেন তো, চালু কয়েন বলে আমরা অনেক সময় হাত বদল করি যেগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি চালু কয়েন হয় না। পাশাপাশি এই যে কয়েনগুলো দেখুন, এগুলো কিন্তু 100% চালু কয়েন, এগুলো কোথাও গেলে আপনাকে 10 টাকার বেশি 1 পয়সা দেবেন না, কিন্তু এই কয়েনগুলোই খুব মহামূল্যবান হয়ে যাবে কখন বলুন দেখিনি। এই যে যেমন ওপরে যে পালকের জায়গাগুলো আছে, সেগুলোতে সাধারণত থাকে হচ্ছে 10টা করে পালকের এরকম চিহ্ন, পালক বলুন বা ওই ড্রপ একটা কোনো চিহ্ন যেটাকে বলে ফোঁটা, সেটাও হতে পারে, যাই হোক। কিন্তু আমি কাউকে বলছি না যে এই ফোঁটাগুলো এবার গুনুন বসে বসে, সেটা হয় না কিন্তু ব্যস্ত জীবনে। কিন্তু কী হবে জানেন তো, আমরা তো একরকম দেখে দেখে এটাতে অভ্যস্ত, যদি আমাদের এই দেখাটার মধ্যে একটু বিষদৃশ্য লাগে, তখন কিন্তু একটু গুনবেন প্লিজ, এটা আমার অনুরোধ। যদি দেখেন 9টা বা 11টা, মানে 10টা নয়, 10টা আপনার চোখে দেখে আপনি বুঝতে পারবেন, কিন্তু 9টা বা 11টা হলে আপনার চোখে একটু বিষদৃশ্য ধরা পড়বে, তখন যদি দেখেন যে হ্যাঁ ব্যাপারটা তাই, রেখে দেবেন, এটা কিন্তু এরর কয়েন হয়ে যাবে এবং তখন কিন্তু দাম অনেক বেড়ে যাবে। সেজন্য বলছি বন্ধুরা, হাত বদল করার আগে কয়েন একটু নেড়ে চেড়ে দেখবেন, সম্ভব হলে, সবসময় হয় না আমি জানি, কিন্তু কখনো কখনো যদি পারেন তাহলে একটু করে দেখবেন। কারণ এই যে যেমন এই চিন্ময়ানন্দর কয়েনটা, এটা তো এর আগে বহু হাত হয়ে আমার হাতে এলো, তো
তারা হাত বদল করে দিয়েছে না জেনে, কিন্তু এই যে আমার হাতে এলো, এরপর আমি এটা রেখে দেবো, আসল জায়গায় গিয়ে সেটা আমি বিক্রি করব। তো এই জন্যই বলছি কয়েন হাত বদল করার আগে কিন্তু একটু সাবধানে করবেন। আমাদের ইনভার্টারটা নিয়ে একটা প্রবলেম তো চলছেই, সেটা তো সমাধান তো করাই যাচ্ছে না, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করছি। আসলে বুম্বাদা চেষ্টা করছে আসলে। আগে পুরনো যে আমাদের অনেক দিনের ইনভার্টারের যে দাদাটি ছিলেন আর কি, তার সাথে বাবার একটু বচসা হয়ে যায়, একটু না ভালো রকম বচসা হয়ে যায়। সেখানে স্পটে আমি দাঁড়িয়েছিলাম এবং বাবা যে এত রেগে কেন গেলেন সেটার কোনো কার্যকরণ খুঁজে পাচ্ছিলাম না। আর একজন আসে, সে এসে সেটাও একটা উত্তপ্ত বাদানুবাদের জায়গায় চলে যায়। তারপর আর একজন আসে, তার সাথেও সেরকম একটা কিছু হয়। তিনি শেষ পর্যন্ত কাজটা করে যান এবং যেটা বুঝতে পারছি যে রাগের বশে তিনি খুব একটা ভালো কাজ করে দিয়ে যাননি। রাগের বশেই হোক বা যা হোক কারণেই হোক সেটা আর কি করেননি। এরপর যখন ফার্দার একটা অসুবিধা তৈরি হলো, তখন যখন আমরা আবার তাদের কাউকে ডাকছি, তারা কেউ ফোন ধরছে না, কেউ আমাদের সাথে যোগাযোগ করছে না। এবং এদিক ওদিক থেকে আরও দেখুন, ইলেকট্রিক মিস্ত্রি প্রচুর পাওয়া যায়, ইনভার্টার মিস্ত্রির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু তাও যারা নতুন নতুন মানে লোকজন ধরে চেষ্টা করা হচ্ছে, তখন তারা প্রথম দিকে আসবো আসবো বলে তারপর আর তারা ফোন রিসিভ করছে না। মানে বুঝতে পারছি আমাদের ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। আর এই জিনিসগুলো আমাদের দুজনের পক্ষে, মানে আমার বা বুম্বাদার পক্ষে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়, কারণ আমরা মানুষের কারণে এরকম তো দুর্ব্যবহার কখনো করি না। আর পরপর তিনজন একই রকম কথা বলছেন আর বাবা একই রকম তরজায় নামছেন, আর তাদের একরকম যে কাকুর সময় বদলে গেছে, টেকনোলজি বদলে গেছে, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আজ থেকে 20-25 বছর আগে সত্যি ছিল, এখন সেটা সত্যি নয়। হ্যাঁ অলকা দাঁড়াও, আসছি। তো শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে একজনকে যোগাযোগ করা হলো, তিনি তো আসবেন বললেন, আদৌ কী হবে কে জানে। তবে মানে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেলাম এই ব্যাপারটাতে আমরা এই কয়েকটা দিনের মধ্যে, যে আমরা ঠিক করলাম যে যদি আজের মধ্যে সমাধান না হয় তাহলে আমি ইনভার্টার খুলে রাখবো। কতজনের বাড়িতে তো ইনভার্টার থাকে না, ইলেকট্রিশিয়ান ডেকে আমরা ইনভার্টারের সব কানেকশানগুলোকে ডিসকানেক্ট করে দেবো, কারণ এইভাবে করে হয় না। সত্যি কথা, কোনো পাখা চলছে না, কিচ্ছু না, যখন তখন ইনভার্টার ডাউন হয়ে যাচ্ছে, যে পয়েন্টগুলোর সাথে ইনভার্টার কানেক্ট করা আছে সেগুলো সমস্ত ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বিষয়টা কি জানেন তো বন্ধু, সেটা হচ্ছে যে যারা আসছে, যারা মিস্ত্রি হিসেবে কাজ করছে, তারা সমাজের উচ্চবিত্তের মানুষ না হোক, তারা তো অসম্মানীয় কেউ নন, আর তারা প্রত্যেকে স্কিল্ড মানুষ, তারা সেটা শিখেছেন, তার বিনিময়ে তারা সার্ভিস দেবে, আমরা কিছু তাদের অর্থ বিনিময় করবো, এইভাবেই তো হয়। মানে এই সমাধানটা যদি আমাদের হাতে থাকতো 100% শুরু থেকে, তাহলে এই দিনটা আসতোই না। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্বশুরমশাই দুজনেরই একই প্রবলেম, তারা কেউ পাওয়ার ছাড়তে চান না, এটাই হচ্ছে সমস্যা। আমার গোপালের পোশাক আশাক যখন বদলে দিয়েছিলাম, তখন না কানের দুলটা চেঞ্জ করে, মানে এটা মহামূল্যবান কোনো ধাতুর নয়, এটা ইমিটেশন কিছু একটা, দেখে কেমন একটা লাগছে। গোপালের এই কানের দুলটাকে বদলাতে হবে। কানের ফুটোটা এমন অদ্ভুত না যে ঠিকঠাক পরানো যাচ্ছে না, এরকম আকশিগুলো ছাড়া দুল পরানো যাচ্ছে না। সোনার দুল নেই আমার, ওরকম ছিল, ওটা অনেকদিন আগে ভেঙে টেঙে তারপরে আবার নতুন একটা কি করা হয়েছিল, তারপরে ওরকম একটাই ছিল, থাকলে সোনাদুলি পরানো যেত। আর স্ট্রেট যে ইয়েগুলো থাকে ডাটিওয়ালা টপগুলো, সেগুলো হবে না, হচ্ছে না। ওরকম থাকলে সোনাদুলের অপশন অনেক ছিল আর কি, রূপও আছে ওরকম অনেক, ওরকমই একটা কিছু করিয়ে দেবো। প্রথম নিয়েছিলাম, সুতরাং সমান সমান করতে হবে আপনাকে। হ্যাঁ, সমান সমান করতে হবে। ভাতটি তো বউ বেড়ে দিয়েছে, সে আগে খাওয়া শেষ করেছে, সেই জন্য তাকে এখন আগে নিতে হবে। এখন আবার আমরা ইয়ে করবো, ভাত খেয়ে ও খাবে না, ও তো প্রচন্ড, ও তো সেই জন্য এইবার হচ্ছে আপনার, এই দাঁড়া, এইবার দেখা যাক, জয় তারা বোমকালী, তুমি দেখি তুমি চিৎকার করো কিনা। তখন সকালে চিৎকার করেছি আমি, সকালে ওটাই তো মনে, তখন মনোসংযোগ করতে পারিনি তোমার চিৎকারটা। তুমি তো লক্ষ্মী ছানা গো। এসো হে বৈশাখ, এসো এসো, তোমার রক্ত টানছে, ভাবো তুমি ভয়ে ছিটকে রয়েছো, ভাবো। প্রথমে এই হাতে আহত হলাম আমার মেয়ের বক্তব্য অনুযায়ী, এরপরেতে আমি এই হাতে আহত হলাম, এরপর রক্তের রিপোর্টটা স্বাভাবিক এলে শান্ত, জানি না রক্তের বিনিময়ে কি পাবো। কি হয়েছে? খারাপ হয়ে গেছে? খারাপ একটা কন্ডিশন ভালো না, একটু ফ্রেশ করে দেবো। আপনাকে ওই একটা এই ম্যাক্সিমাম পাত্রের মধ্যে করে জল আর একটু কাপড় দেয়, সুতি কাপড়। আচ্ছা আচ্ছা, বলছি আমার কাছে ম্যাক্সিমাম এই গাড়ি আছে। হ্যাঁ
এই ভদ্রলোক দুপুরবেলায় এসে নিয়ে গেছেন, ওনাকে আমরা ঢুকিয়েছি হচ্ছে সিঁড়ির দরজা দিয়ে, এবং জিনিসটা নিয়ে চলে গেছেন। এখনও সিঁড়ির দরজা দিয়ে ঢুকেছেন। বলা হয়েছিল যে আজকের মধ্যেই দিয়ে দেবেন আর কি। সমস্যাটার সমাধান শেষ পর্যন্ত হলো। সুতির কাপড় আর জল চাইলেন। আসলে এখন বাড়ি থেকে যেহেতু বেরোই আমি বুম্বাদা দুজনেই, শ্বশুরমশাই বেরোনোটা তুলনামূলকভাবে কমে গেছে, তাই বাবার ভালো কাজের পার্শ্ব প্রতিক্রিয়া এবং খারাপ কাজের পার্শ্ব প্রতিক্রিয়া দুটোই আমরা বেশি করে বুঝতে পারি বাইরে গেলে। ভালো কাজটাই বেশি থাকে, খারাপ কাজটা খুবই কম থাকে, কিন্তু যাই হোক ভালো কাজটা যাতে আরও বেশি ভালো হয় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, আর খারাপ কাজটা যাতে বা খারাপ যে বিহেভিয়ারগুলো উনি করে ফেলেন সেটা যাতে কমিয়ে ফেলা যায় সেটাও আমাদেরকে ব্যালেন্স করতে হবে। সেই জন্যই আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করছি যতটুকু ব্যালেন্স রাখা যায়। এখনও পর্যন্ত বুম্বা দাদা আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সহাবস্থান ভালোভাবে বজায় থাকে, কিন্তু বাবা এই ঘটনাতে তার ছেলেকে সারাতে এসেছে, এই বৃত্তান্ত, এই সমস্ত কথাগুলো বাবাকে না জানানোতে বাবা খুবই ক্ষুব্ধ, মানে রাগত, অনুযোগ করছেন বিভিন্ন জায়গায় ফোন করে করে আমাদের বিরুদ্ধে। কিন্তু আর এটাকে আসলে বাবার হাতে দেওয়া যেত না, মানে দিন বদলেছে, জমানা বদলেছে, কিন্তু উনি পুরনো মানসিকতার পরে রয়েছেন আর কি। আর এটা নিয়ে এতদিন ধরে ভুগছি আমরা, ভুগতে ভুগতে না আর ব্যাপারটাতে আমরা আর কি করতে পারছি না। মাঝে মাঝে আর কি হয় না যে আমার শাশুড়ি মা একটা কথা সবসময় বলতেন যে তুমি যদি ক্ষমতা নিজে না ছাড়ো তোমার হাত থেকে লোকে ক্ষমতা কেড়ে নেবে। কথাটা সত্যি, ভীষণ রকম সত্যি। এটাকে কেড়ে নেওয়াই বলুন না যাই বলুন, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান ছিল না। আমাদের রেজাল্ট বেরিয়েছে রক্তের রিপোর্টের। বাবা গো, আমার যে কী বেরোবে কে জানে। হঠাৎ করে এত প্রেশার হাই হয়ে গিয়েছিল, প্রচুর টেস্ট দিয়েছিলেন ভেতরে। নিজে বেরোলো রেজাল্ট দেখেই জানে আলপনা দি। হ্যাঁ আমার সুগার শোনো, নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 110। হ্যাঁ। আমার তোমার ফাস্টিং হচ্ছে 75, বাবা, আর তোমার পিপি আরো কম 66, আর নর্মাল রেঞ্জ 80 থেকে 140। এবার HB1AC হ্যাঁ সেটা হচ্ছে মিরাকেল, মানে এটা যে কি করে সম্ভব হলো আমি বুঝতে পারছি না। 5.3 না না নন ডায়াবেটিক রেঞ্জে, 4 থেকে 6 হচ্ছে নন ডায়াবেটিক, আমার হচ্ছে 5.38, কিন্তু তোমারটা একটু টেনশনের 6.38 আছে। সেটা নর্মাল রেঞ্জ কত? সেটা হচ্ছে না, সেটাও বলছে যে শোজ ওয়েল কন্ট্রোল ডায়াবেটিক রেঞ্জ তোমারটা। হ্যাঁ, তোমারটাও ঠিকঠাক শোজ ওয়েল কন্ট্রোল, মানে তোমারটা কন্ট্রোলে আছে, কিন্তু আরেকটু কমাতে হবে তোমার। ফাস্টিং পিপিটা দেখো তো, দুদিন আর কমিয়ে না কি? হ্যাঁ না মিষ্টি খাবো এখন একটা। হ্যাঁ কারণ মুগ ডালে হালুয়া চলবে এখন। বেশি কমে গেলে কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন। হ্যাঁ চট করে মাথা ঘুরে চোখে কিছুই দেখতে পাচ্ছেন, ওগুলো ভরে সঙ্গে সঙ্গে মিষ্টি খাবেন। আপনার যা একদম কখনো না। খুব ডেঞ্জার। তাহলে আমার ঠিকঠাক আছে বলছো, হ্যাঁ। ঠিকঠাক একটু দেখো না ব্লাড সুগার। একটু তো কমের দিকে আপনার পিপিটা, হ্যাঁ কমের দিকে পিপি এত কম হওয়া উচিত না। এত কম হওয়া উচিত না। যে লেভেলের কন্ট্রোল, এত কন্ট্রোল হ্যাঁ, করা কম উচিত না। জিয়াকে বলবি, ডাক্তারকে বললে সে তারপরে হাই ব্লাড হয়ে গেলে খুব ডেঞ্জার ওটাই। কিন্তু বেশি হলে অত ডেঞ্জার। হ্যাঁ বেশি হলে বেশি হলে ডেঞ্জার না। না, বেশি হলে ডেঞ্জার না, কিন্তু লো হলেই ডেঞ্জার। হলেই ডেঞ্জার। তোমার না তোমারটাও নর্মাল রেঞ্জে 94, নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 110। হ্যাঁ ঠিক আছে, তোমার হচ্ছে সবই নর্মাল 99, 80 থেকে 140। ঠিক আছে। তোমার থেকে একটু পিছিয়ে আছি আমি। ব্লাড ইউরিয়াটা কিরকম আছে? একদম নর্মাল। ক্রিয়েটিনিন নর্মালের নিচে, মানে তোমার তো আরে সাইটি করে ফেলেছো তো, হ্যাঁ ফার্স্ট ক্লাস। আচ্ছা ভেরি গুড। তাহলে আমার প্রেশারটা তো হাই হলো কেন সেদিন? কোলেস্টেরলটা কোলেস্টেরল নর্মাল 165। কার? তুই হ্যাঁ। ট্রাইগ্লিসারাইড নর্মাল। আচ্ছা এইচডিএল নর্মাল, এলডিএল নর্মাল, ভিএলডিএল নর্মাল, নন এইচডিএল নর্মাল। ওরে সর্বনাশ। এটা কি বা সিএইচওএল এইচডিএল মানে কি? আর কিডনি ফাংশন টেস্ট দিয়েছিল না দাদা? বেশি হয়। ও দাদা, ও এটা কেএফটি দিয়েছিল না? ঠিক আছে, ওই দুটো কেএফটি দিয়েছিল না? কিন্তু নরমালি আছে। সব নর্মাল। ও হাঁটাবাড়ি করে ফেলেছো আমরা দুজন মিলে, হ্যাঁ? ফার্স্ট ক্লাস। আজকে তো আমি মিষ্টি খাবোই, আমার কিন্তু খুব কম সুগার। এবার একটু খুবই কম, খুবই কম। একটু বাড়াতে হবে, হ্যাঁ? তাহলে একটু পাঁচ বানিয়ে দিই। না পাঁচ খাবো না আমার ওটা আসি। এ দুর্দান্ত খবর পবিত্রদা, হ্যাঁ, বড় ঠিক আছে, খুশি। আমার সুগারটা একদিন করে দিতে হবে। আহা। ফাস্টিং পিপি। ঠিক আছে, যাই আমি। এত বেশি কমিয়ে ফেলাটাও কাজের কথা না নয়। একদম না, ওর সুগারটা একদম সব ঠিক আছে, সুগারটা শুধু
এই পাগলামি শুরু করছে রাত্রি 8:30 9:30 সময় সে নাকি মুগ ডালের হালুয়া বানিয়ে খাবে। দ্রুত রান্নাঘর উল্টো পাল্টা করো না। এমনিতেই মাসের শেষ, আমার এখন ভাড়ারের জিনিসপত্র একটু টানের দিকে। আমি যেহেতু রোদিঘাট এটা যাবো, ওই সবগুলো মাথায় ছিল জন্য আমি মাস খাবারই কম করেছি, যেন ইয়ে করে দিলাম, সুইগি করে দিলাম। এসে দাঁড়িয়ে আছে ছেলেটি, মুগ ডালের হালুয়া অর্ডার করেছিলাম। দাঁড়ান এটা সরিয়ে দিই, ব্যাটার আবার এদিক নাই ওদিক আছে। বলবে এত টাকা, এসব বলবে বাবা, ভালো লাগবে না। এই যো মুগ ডালের হালুয়া। পাগল, একদিনে সুগার কমেছে, এমন কন্ট্রোল, বাপরে বাপ, প্রায় হাইপোগ্লাইসেমিয়ার দোলগোড়ায় চলে আসছে। এবার সে পাগলামি। এই যো স্যার, অভিনন্দন, মুগ ডালের হালুয়া। তুমিও খাও। না আমি খাবো না, তোমাকে আমি কিছুটা দেবো, 1 চামচ তোমাকে খেতেই হবে। আমি খাবোই না, আমি খাবোই না। আমি এখন, 1 চামচ, আমি 1 চামচ। আমি এখনো, ওটা কি আছে গো? এই তুই হালুয়া খাবে আবার বাদাম খাবে, পাগলামি। আর খেয়ে দেখো কেমন লাগছে। এই দুটো প্লেট দিয়েছি। হ্যাঁ আমি দুটোই অর্ডার করেছি, একটা বাবা যদি না তুমি খাবে না বাবা, তুমি খাবে না। সব কিছু মিটে গেছে, সব রান্নাঘর ক্লিন করে এসেছি। একটা ভালো জিনিস হচ্ছে এতদিন ধরে ইনভার্টারের ইস্যুটা মিটেছে, এটা আজকে একটা দিনের ভালো খবর। প্লাস আর একটা বিরাট বড় ভালো খবর হচ্ছে আমাদের সবার রক্ত রিপোর্ট সব ভালো, সেটা তো আপনারা দেখলেনই। যাই হোক, রান্নাঘর ক্লিন করলাম, করতে গিয়ে মাথাটা একটুখানি কেমন একটা খারাপ খারাপ করছিল, কারণ আমাদের অলকাদির সব ভালো রান্নার, যে নতুন দিদি তার তেলের হাতটা বড্ড বেশি। সেই বাটিটা মাজতে যাচ্ছি, আজকে তো এমনি নিরামিষ দিনগুলোতে আবার আমার মিনামাসির কথা প্রচণ্ড মনে পড়ে, কারণ নিরামিষ রান্নাটা মাসি খুব ভালো করতো। যাই হোক, এ মাসেও খুব ভালো রান্না করে, কিন্তু তেলের হাত খুব বেশি। আসলে মিনামাসির ব্যাপারটা হচ্ছে ওই যে অভাবে সংসার ছিল, 100 গ্রাম তেল নিয়ে এসে দাদা বলে দিতেন সপ্তাহে এই দিয়ে চালাতে হবে, সে দিয়েই মা চালাতেন। তার ওরা ছোটোবেলা থেকে তার দেখেছি। আবার দাদা নাকি মাছ ছাড়া খেতে পারতেন না। আর গরিবের সংসারে একটা ভালো গামছা থাকলেই মাছ ধরে খাওয়া যেত। যে জায়গায় ওদের বাপের বাড়ি হলদিবাড়িটাতে, তাতে নাকি ওরা বলতো যে খালে বিলে বড় বড় গামছা দিয়ে ওরা মাছ ধরে, এত ছোটো ছোটো চুনো চুনো মাছ হতো, তাতে নাকি ওদের কোনো রকম মাছের অভাব কখনো হতো না। আর ওই সময়টাতে মাছের ওদের ওগুলো তো অর্থমূল্য দিয়ে কিনতে হতো না, যার ফলে মাছ খাওয়ার অভ্যেস ছিল। এতে করে নুন হলুদ দিয়ে মাছের বেছে টেছে মা নাকি খানিক জলে ভাপিয়ে নিয়ে সবজির সাথে একসাথে মাছের তরকারি রান্না করতো, মানে যাতে তেলটা কম লাগতো। প্লাস হাজব্যান্ড রেনাল ডায়েটে ছিলেন অনেক দিন, কাজে উনি জানতেন যে কীভাবে অল্প তেলে অল্প ঝালে খুব সুন্দর রান্না করা যায়। এই 75 হার্ডে 1.5 লিটার তেলে যে পুরো মাস চালাতেন, সেটা তো চারটিখানি কথা নয়। তাতে কখনো বোধও হতো না, হাতে কখনো তেল লাগতো না, অথচ খেয়ে স্বাদটা এত সুন্দর হতো। তো সেটা সত্যি মিস করছি আমি, এটা ঘটনাই। কিন্তু ঠিক আছে, যেভাবে চলে গেছেন সেটা খুবই খুবই খারাপ হয়েছে। ওইভাবে কখনো, মানে এতটা অসৌজন্যতা, সেটা আসলে মেনে নিতে মাঝে মাঝে এখনও আমার কীরকম একটা লাগে। তো ঠিক আছে, সব মানুষেরই একটা সময় পর্যন্তই থাকে, তারপর তার আর সময় অতটুকুই থাকে। যাই হোক, আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, যাতে করে নোটিফিকেশন বেলটাকে, যাতে করে ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। কি যে বলছি, আজকের দিনের ব্লগটাকে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে যেমন।